অনেক সময় আমাদের তরুণরা জিজ্ঞাসা করে যে চিন্তা করবো কি করে। চিন্তা একটা ক্রিয়াপদ, চিন্তা করলে জন্য জিজ্ঞাসা, একটা নামপদ, একটা ক্রিয়াপদ। চিন্তা একটা নাম, আবার চিন্তা করা, এটা চিন্তা করা একটা ক্রিয়াপদ, একটা কাজ, একটা সক্রিয়তা। সঠিক চিন্তা করা, সক্রিয় চিন্তা করা। চিন্তা যদি আপনি করতে চান তাহলে তার কিন্তু সহজ উপায় নেই চিন্তা করা ছাড়া। একটু সবের কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, বুঝতে পারলেন। এই কথাই কিন্তু আমার একা না, কোন আপনার দার্শনিক আছেন হেডিগার, তিনি বলছেন দেখো যদি সাঁতার শিখতে চাও তাহলে কি করতে হবে, পুকুরে নামতে হবে, হাত নাড়তে হবে পানির মধ্যে, এর সাথে সাঁতার শিখতে পারবেন। তো চিন্তা করতে হলে কিন্তু আপনি চিন্তার সাগরে আপনাকে ঝাঁপ দিতে হবে। এবং এই যে ঝাঁপ দেবার আগের যে মুহূর্ত, সেটা হলো যে আপনার মনের মধ্যে যে বদ্ধমূল চিন্তা থাকে সেই চিন্তাকে আগে বিসর্জন দিতে হবে। চিন্তা করার প্রথম যে কাজটা, ফর্মুলা, যে সূত্র, সেটা হলো মাথার মধ্যে যে বদ্ধমূল চিন্তা থাকে এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করা মানে যে চিন্তাটা এতদিন মত আকার আমার মধ্যে আছে, মাথায় মত আকার আছে, আমার মত, আমি চিন্তার বিরতি দিয়েছি বলে আমার মধ্যে মত আকারে আছে। এই জন্য বলি না মতাদর্শ বলি, উনার এই মত, উনার এই মত, মতের স্বাধীনতা, এটা কিন্তু চিন্তা করার জন্য এটা অত্যন্ত ভুল বর্গ। মানে যদি মতকে বলি আমি চিন্তা, তাহলে কিন্তু এটাকে চিন্তা করা যায় না। মত মানে চিন্তা বিরতি। আমি আবারও আপনাদেরকে ভাবতে বলবো এবং বাসায় গিয়ে ভাববেন, যদি আপনার মাথায় কোনো মত থাকে, মত যে আমি এই মতাদর্শে বিশ্বাস করি, দার্শনিকরা বলবেন তার মানে আপনি চিন্তা করছেন। আপনি যখন চিন্তা করেন না তখন আপনি মতবাদী হন। যখন মতবাদী হন তখন চিন্তা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কেন আপনি বারবারই মতের খবর মধ্যে ঢুকে পড়ছেন, আপনার তো দিয়ে বেরোতে পারছেন। তার মানে আপনি সাঁতার করতে নেমেছেন, সাগর সাঁতারতে হবে, কিন্তু আপনি কুলে বসে রয়েছেন, এর দ্বারা চিন্তা হয় না। যেহেতু চিন্তা করা ছাড়া চিন্তা হয় না, এই জন্য দার্শনিকরা বলেন দর্শন নামে কোনো সাবজেক্ট নাই। আপনারা এই কথাটা কখনো শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে বলছি বিশেষ তরুণরা যারা চিন্তা করতে চায় তাদেরকে বলবো মনে রাখতে হবে দর্শন বলে কোনো সাবজেক্ট নাই। এটা আমাকে বলছেন আমাদের দার্শনিক বলে, দার্শনিক শব্দটা সঠিক না, চিন্তক সঠিক না, কারণ এরকম কোনো সাবজেক্ট ম্যাটার নাই এটা হলো দর্শনের সাবজেক্ট। চিন্তা করা মানে যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়, যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়। নদী নিয়ে করা যায়, প্রাণ নিয়ে করা যায়, প্রকৃতি নিয়ে করা যায়, পরিবেশ নিয়ে করা যায়, বাঙালি জাতিবাদ নিয়ে করা যায়, রাষ্ট্র নিয়ে করা যায়, সরকার নিয়ে করা যায়, যে কোনো বিষয়ে চিন্তা করতে পারে নিজের সক্রিয় সঠিক চিন্তা। তাই প্রথমে আমি যে কথাগুলো বলবো, প্রথমে মনে রাখতে হবে চিন্তা করার মানে হলো যদি আপনার মধ্যে এরকম কোনো ধারণা থাকে যে আপনি বাঙালি জাতিবাদী, কিংবা আপনি সেকুলার, কিংবা আপনি ইসলামপন্থী, কিংবা আপনি বিএনপি পন্থী, কি আপনি জামাতপন্থী, কি আপনি বামপন্থী, তাহলে আপনি আমার কাছে বসেন না, আমার কাছে কখনো বসেন না। যেহেতু বুঝবেন না, ফলে তখন বিতর্ক করবেন, কারণ চিন্তা করছেন না, বিতর্ক করবেন। বিতর্ক করলে আমরা চিন্তা থেকে অগ্রসর হতে পারি না। এখন এই যে চিন্তা করার কথা বলছি আপনাদেরকে, এটা যদি বুঝতে পারেন যতটুকু বলেছি, তাহলে বুঝবেন যে শিক্ষার কথাটার মানে কি। শিক্ষার কথাটার মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কি শিক্ষার পক্ষে, আমি উত্তর দেব না, আমি শিক্ষার পক্ষে না। কেন শিক্ষার পক্ষে না? কারণ আপনি শিক্ষা বলতে যেটা বুঝেন, আমি কিন্তু শিক্ষা বলতে ওটা কিন্তু বুঝতেছি না। কারণ শিক্ষা মানে অপরকে, তরুণ একটা বাচ্চাকে, শিশুকে আপনার মতের মতন করে গড়ে তোলা, এটা শিক্ষা বলতে আমরা এটাই বুঝি। আমি ভুল বললে আমাকে প্রশ্ন করি,
আমি শিক্ষা বলতে এটাই বুঝি, আধুনিক শিক্ষা এসেছে আমাদেরকে ইংরেজ বানাবার জন্য। আমরা দেখতে সকলে কিন্তু চামড়া কালো অথবা ব্রাউন, কিন্তু আমরা যখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হই আমরা তখন ভেতরে কিন্তু ইংরেজ হয়ে যাই। শিক্ষা মাত্রই এটাকে বলে আমার যে স্বতঃস্ফূর্ত যে চিন্তা, যে বিবেক নিয়ে আমি এসেছি, আমার জন্ম হয়েছে, সে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত চিন্তা এবং বিবেককে বিকশিত করবার ক্ষেত্রে শিক্ষা একটা বড় প্রতিবন্ধকতা। এই কথাগুলো কিন্তু আপনারা কখনো শুনবেন, আমি আজকে বললাম শিক্ষা মাত্রই আমাদেরকে চিন্তার ক্ষেত্রে বাধা তৈরি করে। কারণ সে একটা বিশেষভাবে আমাকে শেখা, শুধু তাই না, সে একটা বিশেষ ভাষায় শেখা। আমি সেই ভাষাটা রপ্ত করি এবং যেহেতু আমি অন্য ভাষা জানি না, ফলে ওই ভাষার মধ্যে ওই চিন্তার মধ্যে আমি ঘুরপাক খাই। তার মানে আমি শিক্ষা নেব না? শিক্ষা দরকার নেই, অবশ্যই দরকার আছে। এবার আমি আপনাদেরকে দেখুন উদাহরণ দেব, ইসলামের তরফ থেকে উদাহরণ দেব। ইসলামী কিন্তু শিক্ষা বলতে সবসময় রুহানি শিক্ষা বলছে। সেটা কি? আত্মাকে, আমার মধ্যে যে আমি আছে, যে কথা বলছি, আমি একটা কথা বলছি তো, একটা আমি কথা বলছি আমার মধ্যে, এই আমিকে যখন আমি বিকশিত করতে চাই, তার মধ্যে যে সম্ভাবনা নিয়ে তার জন্ম হয়েছে, এই সম্ভাবনার যে বিকাশটা ঘটাতে চাই, এটাকে বলে শিক্ষা ইসলামের দৃষ্টিতে। এই জন্য বলা হয় রুহানি শিক্ষা, স্পিরিচুয়াল এডুকেশন। এর বাইরে ইসলাম অন্য কোনো শিক্ষাকে শিক্ষা বলে স্বীকৃতি দেয়। কেন জানা? আমি ইসলাম পক্ষের লোক না, কিন্তু ইসলাম কি করে এটা পরিষ্কার জানতে হবে। মানে আমি যখন বলি ইসলাম পক্ষের লোক না, আমি ইসলাম পন্থীরা যে ইসলাম বুঝে, আমি ওর ইসলাম বুঝি না। আমি তাকে গভীর থেকে ভেতর থেকে বোঝার চেষ্টা করি। তাহলে রুহানি শিক্ষাটাকে বলে সত্যিকারের শিক্ষা। এখন এটা তো একটা শব্দ বললাম, যেটা আমরা অনেকের কাছে যারা সেকুলার, তাদের কাছে এই শব্দটা পরিচিত না। যখন আমি রুহানি বলি, যদি আমি স্পিরিচুয়াল বলতাম তাহলে হ্যাঁ ঠিকই বলছে ফরাক ভাষা, কিন্তু যেহেতু একটু আরবি ও ফার্সি বলছি, হ্যাঁ আমি ইসলাম জামাতে হয়ে গেছে, মানে এখন ইসলাম বলতে হয়ে গেছে, যেহেতু এখানে সাথে দরকার। কিন্তু শব্দটা হচ্ছে খুব সিম্পল। রুহানি শিক্ষার কথাটা মানে হলো আপনার ভেতরে যে আমি আছে, আমি তাকে সচেতন করা, তাকে সাবধান করা, আপনার আত্মার বিকাশ ঘটানো, এটাকে ইসলামের দৃষ্টিতে বলে শিক্ষা। এই জন্য এই শিক্ষাটা সবসময় মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষায়, ইসলামের শিক্ষা একমাত্র শিক্ষা। তার মানে আপনার শিক্ষা নেই, বিজ্ঞান লাগবে না, আমাদের অন্য কিছু লাগবে না, এসবগুলো অবশ্যই লাগবে, কিন্তু সেটা শিক্ষা না, সেটা হলো দক্ষতা, স্কিল। স্কিল ইঞ্জিনিয়ারিং না, এটা শিক্ষা না। ইঞ্জিনিয়ারিং কি? এটা হলো দক্ষতা অর্জনের শিক্ষা। আমি এটা দক্ষতা অর্জন করতে চাই, কৃষি দক্ষতা অর্জনের শিক্ষা, যেখানে কৃষি কাজ করব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা অর্জনের শিক্ষা, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব। কিন্তু ইসলাম বলবে ওটা কিন্তু শিক্ষা না, ওটা দক্ষতা। ইহলৌকিক জীবনে আমাকে টিকে থাকার জন্য, এই যে আমার যে জীবন, এটাকে আরো সুন্দর করার জন্য, ইহলৌকিকভাবে সুন্দর করার জন্য ওই শিক্ষাটা আমরা দক্ষতা অর্জন। তাহলে দক্ষতা কোথায় অর্জন হয়? ওটা কি সত্যিকারের যেখানে দক্ষতার চর্চা করা হয় সেখানে, নাকি আলাদা করে চর্চা হয়? সেক্ষেত্রে ইসলামী শিক্ষা হবে না। যদি কারখানায় আমি একটা টেকনোলজি শিখতে চাই, তাহলে শিক্ষাটা কারখানাতে হবে, আলাদা করে দরকার নেই। কারণ শিক্ষা মাত্রই হবে আত্মার উন্নতি, আত্মার বিকাশ, রুহানি চেতনার বিকাশ। এটা আপনার লিখেছেন, চেতনার নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠে তুলব। তাহলে চেতনার যদি বিকাশ না ঘটাতে পারি, তাহলে নতুন রাষ্ট্র কি তৈরি করবো? এটা তো অসম্ভব। তাহলে যদি নতুন চেতনা করতে না পারি, তাহলে কি রাষ্ট্র থাকবে? যে রাষ্ট্র থাকবে, টিকে থাকবে, এটা ওই ইংরেজ যে রাষ্ট্র আপনাদেরকে বানিয়ে দিয়ে গেছে, ওই রাষ্ট্র টিকে থাকবে। যেহেতু
আপনার মধ্যে কোনো রুহানিয়তের শিক্ষা নাই, আপনি সত্যিকারের কোনো শিক্ষা পান নাই, আপনি চিন্তা করতে পারেন না, আপনি একটা অশিক্ষিত। আপনার পক্ষে কখনোই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। তবে শিক্ষা মানে হচ্ছে আমি এই যে কথা বলছি তাকে চেতনা সম্পন্ন করা এবং তাকে দক্ষ করে তোলা, যেন সে জীবন জগৎ সম্পর্কে নতুনভাবে জানতে পারে, নতুনভাবে বুঝতে পারে। এই যে নতুনভাবে জানতে পারে, নতুনভাবে বুঝতে পারে কথাটা বললাম, এটার কিছু উদাহরণ। আমরা কোথায় আছি? পঞ্চগড়ে। এটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গা যেটাকে যদি আমি প্রাণ এবং পরিবেশের দিক থেকে চিন্তা করি তাহলে এটাকে বলা ক্যাচমেন্ট এরিয়া। দেখুন, মাওবাই এসে আপনাদেরকে নদীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মানে এটা হলো এমন একটা এরিয়া যেখান থেকে নদীর জন্ম হয় এবং এই নদী সমস্ত বাংলাদেশকে উর্বর করে। সমস্ত প্রাণীর যে পানির প্রয়োজন সেই পানি প্রয়োজনটা সে মেটায়। ফলে এটাকে ক্যাচমেন্ট ডিস্ট্রিক্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রাণ এবং পরিবেশ। তার এই যে মানে এখানে কি হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল একটা ঘন বন। কারণ আল্লাহ তেমনি করে জায়গাটাকে সৃষ্টি করেছেন। হিমালয়ের ওখানে এসে মেঘ এসে ধাক্কা খায়, সেই মেঘ যেহেতু ধাক্কা খায় সে তখন বৃষ্টি হয়ে নামে এবং বাংলাদেশ প্লাবিত হয়, বাংলাদেশ উর্বর হয়, বাংলাদেশ ফুলে, ফসলে, শস্যে, গাছে সব কিছুতে পরিপূর্ণ হয়ে ওঠে। যদি মেঘ হিমালয় না থাকতো, বাংলাদেশ যে অক্ষের উপর দাঁড়িয়েছে এই আপনাদের জেলা এবং পুরো বাংলাদেশ মরুভূমি হয়ে যেত। আপনারা যদি ভূগোল যদি দেখেন দেখবেন ওই অক্ষের কোথায় বাংলাদেশ আছে, এটা কিন্তু মরুভূমি হতে পারে। দেখুন, খুব ছোট্ট শিক্ষা, চিন্তা, বেশি বড় কিছু না, ছোট্ট একটু বুঝিয়ে দিচ্ছে চিন্তা করা কাকে বলে। তার চিন্তা যদি করতাম তাহলে আমাদের এখানে কখনো আমরা গাছপালা কেটে এটাকে বিরান ভূমিতে পরিণত করতাম। যদি আমরা চিন্তা করতাম এখানে কোনো নদী মারা যেত না, কিন্তু আমরা অত্যন্ত সুখে সমৃদ্ধিতে থাকতাম। যদি চিন্তা করতাম এখান থেকে আমরা পাথর তুলতাম, কদিন পরে এই জায়গাটা দেবে যাবে। এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা মরুভূমির দিকে যাচ্ছেন। যদি চিন্তা করতাম এখানে আমরা চা বাগান হতাম। কেন হতাম? কারণ চা বাগানে আপনারা যে বিষ ব্যবহার করেন, এই বিষে আপনাদের বিভিন্ন প্রাণী মারা যায়, বিভিন্ন পাখি আর আসে না, বিভিন্ন জীব অনুজীব মারা যায় এবং ক্যান্সার। আসলে কিন্তু আমাদের জীবন এবং জীবিকা এর দ্বারা খুব সমৃদ্ধ হচ্ছে না, কারণ আমরা তো চিন্তা করি না, চিন্তা করি না এবং চিন্তা যেহেতু করি না, ফলে আমাদের মধ্যে রুহানি সত্তা, রুহানি চেতনারও কি ঘটল? এটা কিন্তু ক্ষয় ঘটেছে। ক্ষয় ঘটবার পরে আমরা নামাজ পড়ছি, কালাম করছি, ইবাদত করছি, বন্দেগী করছি, কিন্তু একটা ছোট্ট জিনিস শিখি না যে দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। তাহলে একটু ভেবে দেবেন বাইরে গিয়ে আমরা আসলে কি ইবাদত বন্দেগী করছি, নাকি তার সঙ্গে আসলে আমি তাকে অস্বীকার করছি। প্রত্যেকটা পদক্ষেপ অস্বীকার করছি। কেন করছি? যেহেতু এই দুনিয়া তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ফেরেশতারা নিষেধ করেছে যে তুমি মানুষ সৃষ্টি করো না, কারণ মানুষ যদি মানাও তাহলে সে কি করবে? সে ফেতনা ফ্যাসাদ করবে, সে মারপিট করবে, ঝগড়ালি করবে। তিনি বললেন না, আমি যা জানি তোমরা তা জানো। উনি ফেরেশতাকে গুরুত্ব দিলেন না, ফেরেশতাদের উল্টা বললেন এই তোমরা মানুষকে সিজদা দাও। আমরা কি একবার কোরআন পড়েছি? একটু জিজ্ঞাসা করেন বাড়ি, একবার আসলে কোরআনের সূরা বাকারা মনোযোগ দিয়ে পড়ে দেখেছি এটার মধ্যে কি বাণী আছে, কি ভাব আছে, যে ভাবের দ্বারা
আমি এই এলাকাকে সমৃদ্ধ করতে পারি, এই এলাকায় শান্তি আনতে পারি, এই এলাকায় একটা আনন্দ শক্তি বইয়ে দিতে পারি, যে আনন্দ একটা রুহানি আনন্দ, এটা একটা স্পিরিচুয়াল আনন্দ, স্রষ্টার সঙ্গে একই বন্ধনে মিলিত হওয়ার আনন্দ। ইবাদত মানে আমাদের সালাত কায়েম করা, মানে আল্লাহর সঙ্গে নিত্য সম্বন্ধে যুক্ত থাকা। ওয়াক্তি নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় সালাত কায়েম করলে। সালাত কায়েম করা মানে হলো নদী রক্ষা করা, সালাত কায়েম করা মানে হলো বন রক্ষা করা, প্রাণীর প্রতি সদয় হওয়া, প্রাণীর যে আবাস আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এটাকে রক্ষা করা, এটাকে বেশি দেখতে পেয়েছি। আমরা এখন কলোনিয়াল শিক্ষা শিখতে। এখন আমি যে কথাগুলো বললাম, আপনার মধ্যে অনেকে যদি মতবাদী থাকেন তো আপনারা নিশ্চয়ই বলবেন ফরাজ সাহেব নিশ্চয়ই দাওয়াত ইসলাম হয়ে গেছেন। উনি আগেও হেফাজতে ইসলাম ছিলেন, কারণ হেফাজতিরা বলল যে আমাদের কথা বলার অধিকার আছে, আমার কথা তুমি গণতন্ত্রে কথা বলো, আমার সভা করার অধিকার আছে, আমার সমাবেশ করার অধিকার আছে। আমি বললাম হ্যাঁ এই অধিকার তাদের আছে, আমরা তাদেরকে সমর্থন করলাম। কেন? কারণ অবশ্যই তার সে অধিকার আছে, তার কথা বলার অধিকার বন্ধ করতে পারবেন না। তাহলে তারা চেয়ার গুড় বেঁধে লম্বা পথ পাড়ি দিয়ে ঢাকা শহর এলো, এটা তাদের অধিকার। যদি আপনি বুর্জা গণতান্ত্রিক অধিকারের কথা বলেন, আপনি বলতেছেন যে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু আপনি তাকে তার কথা বলতে দেবেন না। কেন? কারণ তার টুপি পরেছে, সে করতে পারে, সে নবীকে মানে আপনার পছন্দ না, কারণ আপনি সেকুলার, আপনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আপনি মনে করেন এগুলো সব মূর্খ, এরা গ্রাম থেকে আসছে। আপনি বলতেছেন তরুণ প্রজন্ম কার? যারা গেছে শাহবাগে, তরুণ প্রজন্ম। আর মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু তরুণ প্রজন্ম না, ওরা আপনার হিসাব থেকে বা ওদেরকে আপনি গুলি করে মারতে পারেন, ওদেরকে সাউন্ড গ্রেনেড ফুটিয়ে তাদেরকে মেরে টানাতে পারেন, তাড়িয়ে দিয়ে আপনি দাবি করতে পারেন যে একটা বাড়ে ভুয়া মিথ্যা কথা। ওরা কি করেছে সেখানে কি বলেছে? এরা সব রং টং মেখে শুয়েছিল। ভুলে যাবেন না দয়া, ভুলে যাবেন না ইতিহাসটা, স্মৃতি প্রখররা। এই ছিল হেফাজতে ইসলামের উপর যে অত্যাচার, যে অন্যায় হয়েছে। আমি যে তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমি যে তাদের পক্ষে দাঁড়িয়েছি, এবং আপনারা যখন যারা সেগুলো তারা প্রত্যেকে আমার বিরুদ্ধে করেছে। ফরাজ মাজার জামাতি হয়ে গেছে, ফরাজ মাজার হেফাজতি হয়ে গেছে। এই দেখতে পেয়েছি মতবাদের কি সমস্যা। যখন আমি মতান্ত হয়ে যান, চিন্তা করতে অক্ষম, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি সত্যিকার অর্থে যদি গণতন্ত্র চেয়ে থাকেন, তাহলে অবশ্যই ইসলামপন্থীদের তাদের বক্তব্য প্রকাশ করবার, তাদের বিক্ষোভ করবার তাদের অধিকার রয়েছে। এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে এবার ইসলামপন্থীদের করুন। এটা যদি সত্যিকার অর্থে আপনি আমাকে বুঝতে পারেন, আমি একমত হন, তাহলে এখন কেন আপনারা মাজার ভাঙছেন? কিসের দ্বারা? কেন একে করে এক মাজার ভেঙে যাচ্ছেন? আপনারা কেউ কিছু বললেই আপনার তাকে নিন্দা করেন। আপনার একটা বিশেষ ধরনের একটা চিন্তা থাকতে পারে, আপনার কেউ তো আপত্তি করছেন। আপনি মাজার সম্পর্কে একটা ফতোয়া দিতে পারেন, ইসলামীটা আলাদা করে ফতোয়া মানে মত দিতে পারেন। কিন্তু আপনি গিয়ে লাঠি সোটা দল নিয়ে মাজার ভাঙছেন, একটা না একটার পর একটা। আপনার কাদের প্রণোদনা, তাদের স্বার্থে এই কাজটা এমন করে চলেছে। আপনারা দাবি করছেন যে লালনের গান গাওয়া যাবে না, লালনের গান গাওয়া যাবে না, ফরাজ মাজার লালনবাদী আপনারা দাবি করছেন। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, ফকির লালনের দুটো কথা দিয়ে প্রশ্ন করব। তিনি বলেছেন মুখে পড়লে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেদিলেন রাসূলুল্লাহ। তো এটা আমি বলতে পারবো না? আপনি কি ধরনের মুসলমান? কোন মুসলমান? কোথা থেকে আসে? আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেবেন? নবী না মানে যারা মুহাইদ কাফের তারা, এটা বলতে দেবেন না আমাকে?
এখানে কারা কারা লাউনি গান শুনেছেন আমি জানি না। তো এই যে এমন তো বড় একজন মানুষ যিনি ইবাদতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন একটা আম গাছে বনের মধ্যে, তার কণ্ঠ রোধ করতে চাচ্ছেন, তার প্রেরণা দ্বারা লক্ষ লক্ষ লোক অনুপ্রাণিত হচ্ছে, ইসলামের প্রতি অনুরক্ত হচ্ছে, মুহাম্মদের প্রতি অনুরক্ত হচ্ছে। তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, দেখা দিয়ে ওই রসুল ছেড়ে দিল। ফকিরে কাঁদতে কাঁদতে গান যে তুমি দেখা দিয়েছিলে, তুমি একটুখানি আমাদেরকে আলোর মতন চাঁদের আলোর মতো এসছে, এই দেখা দেওয়ার পরে তুমি হারাই গেছো, আমাদেরকে ছেড়ে দেবে। এটা কোথায় না, তার কিসের ইসলাম করছেন আপনি? কার ইসলাম করেন? কার স্বার্থে করছেন? তার এই দেখুন মতের সমস্যা, যে আমার একটা মত আছে, এই মতটা আমি কোথায় শিখেছি? এটা আমাকে বাইরে থেকে আসছে। এখানকার সুফি পীর দরবেশ যারা এই দেশে ইসলাম প্রচার করেছে তাদের কিন্তু মত নাই। তারা কিন্তু জবরদস্তি কাউকে ধর্ম নিয়ে জবরদস্তি করেন না। কি করেছে? তারা দাওয়াত দিয়েছে। এমনকি খাজা মঈনুদ্দিন চিশতি এসে যখন ইসলাম প্রচার করছেন, তার অনুসারী এসে বলে এই দেশের লোক তো আমাদের কথা শুনে না। কি করে তারা? তারা ঢোল বাজার গান গায়, তরুণকে ঢোল বাজার গান। তার আপনি তো ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আপনি এই যে মহিমা, যাকে আপনি আল্লাহ ডাকেন, যাকে খ্রিস্টান গড ডাকে, কিংবা যাকে হিন্দু ঈশ্বর ডাকে, তার সেই মহিমা আপনি কি করে ইহলোকে প্রতিষ্ঠিত করবেন? যদি আপনি করতে না জানেন, আপনি তাহলে গোলামের গোলাম হয়ে থাকবেন, ইংরেজের গোলাম হয়ে থাকবেন, আধুনিকতার গোলাম হয়ে থাকবেন। আপনার বন ধ্বংস করবেন, পরিবেশ ধ্বংস করবেন, নদী ধ্বংস করবেন, এবং আজকে এই যে গত 50 বছর গোলাম করে গেছেন, আবার গোলাম করবেন। তাহলে আপনি চিন্তা করতে জানেন, চিন্তা কাকে বলে জানেন? আপনি একটা মত নিয়ে আসেন, মুখস্থ এই মতের মধ্যে চিন্তা। তারা আমাদেরকে প্রথম যেটা শিখতে হবে যে আমরা চিন্তা করা বলতে কি হচ্ছে, মত ত্যাগ করতে হবে। মত ত্যাগ করলে কি হয়? আমরা রাজনৈতিক জনগোষ্ঠী করি। রাজনৈতিক জনগোষ্ঠী মানে আমার একটা এই মুহূর্তে একটা সাময়িক মত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি, আমি পাবো। কিন্তু অপরের মত যদি ভালো হয়, ওটাও গ্রহণ করার জন্য আমি উন্মুখ। কিন্তু আমরা সকলে মিলে যেখানে বাস করি, এটা একটা রাজনৈতিক পরিসর, রাজনৈতিক বৃত্তের মধ্যে সকলে অন্তর্গত। আপনি সেকুলার হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, আপনি সনাতন ধর্মী হতে পারেন, আপনি আস্তিক হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, কিন্তু আমরা সকলে মিলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর নাম হচ্ছে বাংলাদেশ। আমি বাঙালি জাতিবাদী, ঠিক আছে, প্রশ্ন করি। আমি ইসলামপন্থী, ঠিক আছে, প্রশ্ন করি। আমাদের মধ্যে কথা জানতে থাকবে, আমাদের মধ্যে আলাপ আলোচনা হবে। আপনি সনাতনপন্থী, ঠিক আছে, আপনারটা শুনি আমি। আপনি তো এই দেশের অধিবাসী, এই দেশের নাগরিক, তো আপনার তো অধিকার আছে এই দেশের নাগরিক। কিছুদিন আগে আমরা কি শুনতাম? টুপি পরার লোক আর কোটটা পরার লোক করে সে হলো জঙ্গি। মনে আছে কি? ভুলে গেছেন? মনে আছে আপনাদের? সবই বিদেশি এজেন্টের জঙ্গি। আমি চিন্তা করতে গিয়ে লিখেছি প্রথম পাতায়, মাদ্রাসার ছেলেদের ছবিতে অনেক নিন্দিত হয়েছে যে এরা তো আপনাদের কাছে মানুষ বলে তো মনে হয় না, এরা হলো আরশোলার মতন। ওই বীজ দিয়ে যেমন আরশোলা মানেন, এই মাদ্রাসার ছেলেদেরকে বীজ দিয়ে আরশোলার মতন মারতে আপনারা। তাহলে তখন তা আপনাদের পক্ষে জানিয়েছেন। তারা এখন সনাতন ধর্মীরা যখন তাদের অধিকারের কথা বলে, তাকেই কেন জঙ্গি বলে? কথা কথা তাকে কেন ভারতের এজেন্ট বলে? কদিনের কথা আপনাকে এটা বলেছিল, ভুলে গেছেন কিনা? আপনাকে এই কথা বলে কি একটা দেশের পর দেশ বোমা মেরে তারা কি ধুলায় মিশিয়ে দেয়নি? আপনার চোখের সামনে কি ইরাক ধ্বংস হয়ে যায়নি? আপনার চোখের সামনে কি সিরিয়া ধ্বংস হয়ে যায়নি? আপনার চোখের সামনে কি হবে? গাজাতে বোমা মেরে ধুলিসাৎ করে দেওয়া হচ্ছে, শিশুদের কিশোরীকে হত্যা করা হচ্ছে, আপনি কি দেখছেন না? তাহলে কি করে
আপনি এত কিছু দেখার পরও এখনো পর্যন্ত আপনার চিন্তার দুয়ার খোলে নাই, চিন্তার দরজা খোলে নাই, আপনি চিন্তা করতে শেখেন নাই। কারণ আপনি কি বাংলাদেশকে আবার সিরিয়া বানান, বাংলাদেশকে আবার গাজা বানান? বানাবেন কি? কিন্তু বানাচ্ছেন কি করে? যেহেতু আপনি কথায় কথায় ঘৃণা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে, হিন্দু মানে জঙ্গি, হিন্দু মানে ভারতের এজেন্ট, হিন্দু মানে খারাপ লোক, এটা যখন করেন তখন দেশের নাগরিকদের অধিকার আপনি হরণ করেন। অধিকার যখন হরণ করেন, আপনার দেশের ভেতরে দিল্লি তার যে শক্তিটুকু দরকার সেই শক্তিটুকু পেয়ে যায়, কারণ এটা আপনি তৈরি করে দিয়েছেন। যাকে নাগরিক অধিকার দেননি সে তো নাগরিক অধিকার পাওয়ার জন্য লড়াই করবে। ও যদি আপনার কাছে সে অধিকার না পায় সে তো অন্যের কাছে যাবে। এবার পঞ্চগড়ের কথা ভাবেন, পঞ্চগড় কিন্তু চিকেন ডিকের অন্তর্গত, মিলিটারি স্ট্র্যাটেজি। আপনারা এখানে পঞ্চগড়ের অধিবাসী, আজকে অত বেশি লোকজন দেখি না, তরুণদের দিলে আমি খুশি হতাম। আজকে যদি ভারত আক্রমণ করে এখানে কয়টা বাপের বেটা আছে লড়াই করে? সব পালা দেখা যাবে ঘুরে ফিরে আমরা বয়স 80 হয়ে গেছে, আমরা বন্ধু নিয়ে নাম। যদি আপনাদের সেই হিম্মত থাকতো তাহলে আপনারা এখনই বসতেন, ভাবতেন যে পঞ্চগড়কে জিও স্ট্র্যাটেজিক্যালি, সামরিক দিক থেকে, এমনকি জনগণের চিন্তা চেতনার দিক থেকে কি করে তাকে বদল করবেন, কি ধরনের শিক্ষা দিলে সে সত্যিকার অর্থে একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পক্ষে সে শক্তি হিসেবে হাজির হয়। এই তো শিক্ষা, এটা তো শিক্ষা। তাহলে আপনার ভূগোলের কোনো খবর নেই, বনের কোনো খবর নেই, নদীর কোনো খবর নেই, প্রাণীর কোনো খবর নেই, পরিবেশের কোনো খবর নেই, প্রকৃতির কোনো খবর নেই। আপনি শিক্ষা 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 করছেন কি শিক্ষা? আপনি সাংস্কৃতিক চেতনার কথা বলছেন, কিসের সাংস্কৃতিক চেতনা? নাটক করা কি সাংস্কৃতিক চেতনা বলে? শুধু নাটক করবে? আমি কি নাটকের বিপক্ষে লোক না? কারণ বাংলাদেশের প্রথম নাটক আমি লিখি, বাংলাদেশের প্রথম নাট্য আন্দোলন আমার হাতে শুরু হয়। আমি জানি না আগে জানি প্রথম যে নাটক অভিনীত হয় স্বাধীনতার পরে তার নাম ছিল প্রজাপতি দেওয়াস। আমার সেই নাটকে পরবর্তীকালে বড় বড় যারা নাট্যকার তারা তো সেই নাটক অভিনয় করে। তা আমাকে যদি প্রশ্ন করেন আপনি নাটক কেন ছেড়ে দিন, আমি ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণ আমি যেন মাটি রিসার্চ হচ্ছে না। নিউ ইয়র্কে আমার সঙ্গে দেখা হচ্ছিল এল সেলভাদোরের যেসব বেরিয়ারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিলাম একটা অনুষ্ঠানে, আমি খুব উৎসলে বলছিলাম বাংলাদেশে খুব ভালো নাটক হচ্ছে, খুব ভালো অপূর্ব নাটক, কি সুন্দর নাটক। আমার এই উৎসাহ দেখে তখন সে আমার কমরেড এল সেলভাদোর থেকে আসা, তিনি বিস্মিত হয়ে বলেন, কমরেড তুমি নাটক নিয়ে কেন উৎসাহী হচ্ছে? ভালো নাটক হচ্ছে, আমি তো উৎসাহী হব না, এত সুন্দর নাটক। আশ্চর্য, তুমি না তোমার দেশ মাত্র 71 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমি হ্যাঁ তাই তো। তবে সে একটা কথা বলেছে, আমি নাটক ছেড়ে একটা কথা বলেছে, বলেছে যে দেশের তরুণরা এত বড় মুক্তিযুদ্ধের পরে ইতিহাসের মঞ্চে অভিনয় করতে চায় না, শুধু নাটকের মঞ্চে অভিনয় করতে চায়, এই দেশে কিছু হবে না। যে তরুণরা 70 সালের পরে ইতিহাসের মঞ্চে অভিনয় করতে চায়নি, তারা অভিনয় করতে চেয়েছে কি মহিলা সঙ্গীত মঞ্চে, এদের দ্বারা কখনো কোনো ইতিহাস হবে না, এরা বড় কিছু করতে পারবে না। আমি আপনাদেরকে ভাবতে বলবো, গত 50 বছরের নাটকের ইতিহাস উড়ে চলে গেল উত্তর, কিচ্ছু নেই। একটা নাটক আপনি হাজির করতে পারেন না যে এখনকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থাকবে না। তাহলে এটা একটা বিশেষ লোক প্রবেশ করতে ভয় পায় বা আমাকে একটা প্রশ্ন করতে ভয় পায়, তাহলে বোঝা গেল আমরা একটা জাতীয় নয়, একটা রাজনৈতিক পরিসর করতে পারি। রাজনৈতিক পরিসর মানে হলো সে আমার সমাজে আমার রাজনৈতিক যে বলয় তার অন্তর্গত, সে আমার শত্রু নয়। যেহেতু সে আমার শত্রু নয়, ফলে আমাকে সে যে কোনো প্রশ্ন করতে পারে এবং আমরা আলোপ আলোচনা করতে পারি। ফলে এই রাজনৈতিক জনগোষ্ঠীর যে ঐক্য, এটাকে বলে জনসার্বভৌমত্ব। সেখানে আমি জনগণ জাতি না,
আমি জনগণের অংশ, আমার সেই জনগণ, তার বিরুদ্ধে সেই জনগণ যারা আমাদের ঐক্য বিনষ্ট করতে চায়, আমাদের রাজনৈতিক পরিষদকে ধ্বংস করতে চায়, আমাদের যে বৈচিত্র্য, বিভিন্নতা, ভিন্নতা, পার্থক্য, এইটার সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, এরা আমাদের শত্রু। ফলে তর্কটা হবে শত্রু মিত্র, কে আমার শত্রু, কে আমার মিত্র। যে আমাকে বিভাজিত করে, বিভক্ত করে, দুইভাগ করে, সে আমার শত্রু। যে আমাকে ঐক্যবদ্ধ রাখে, কোন অর্থে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ রাখে, সে আমার মিত্র। জাতি না, জাতি বলে বাঙালি জাতি আছে, জাতি বলে সাঁওতাল জাতি আছে, তেমনি মুসলমান বলে আমরা একটা জাতি, আমাদের বাঙালি না, আমরা মুসলিম জাতি। তাহলে এই ঝগড়া আমাদের ঢুকে যায়। এখনকার লড়াই হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী, তার কাজ কি গণসার্বভৌমত্বের ভিত্তিতে একটা নতুন গণতান্ত্রিক আসতে পারে। ঠিক আছে।